গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে বাক্য সম্পর্কে যে দীর্ঘ 5টি ক্লাস মিলে আলোচনা করা হলো, তার থেকে তোমরা কতটা শিখতে পেরেছো, কতটা মনে আছে, তার ভিত্তিতে বেশ অনেকগুলো প্রশ্ন নিয়ে আজ আমি চলে এসেছি। এবং সমস্ত রকমের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, এছাড়া বাক্যগুলির রূপান্তর, এরকম ধরনের নানান প্রশ্ন আছে আজকে তোমাদের জন্য। তো তোমরা তৈরি তো? চলো দেখে নেওয়া যাক। প্রথমে আসি এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা এরকম প্রশ্ন। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, অন্বয়যুক্ত অর্থযুক্ত পদগুচ্ছকে বলে বাচ্য, পদ, শব্দ না বাক্য? প্রথমত পদ কিসে থাকে সেটা মনে করো, পদগুচ্ছ কিসে থাকে? অনেকগুলো অর্থযুক্ত পদগুচ্ছ মিলে কি তৈরি হয়? বাক্য তৈরি হয়, তাই তো? যার ফলে মানুষের মনের ভাব প্রকাশ হয়, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয় যার দ্বারা। তাহলে সেটা কি হবে? বাক্য। ঠিক আছে। তারপর যথার্থ বাক্যের মধ্যে কোন গুণগুলি থাকা অবশ্য প্রয়োজন? তাহলে মনে করো ফার্স্ট ক্লাসে আলোচনা হয়েছিল যে বাক্যের মধ্যে মানে যথার্থ বাক্য তৈরি করতে যে যে শর্তগুলির প্রয়োজন সেগুলো কি কি ছিল? কোনগুলি হবে? পদ, আকাঙ্ক্ষা, যোগ্যতা, নাকি অর্থ, যোগ্যতা, আসক্তি, নাকি আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, নাকি নৈকট্য, যোগ্যতা, পদ? কোনটা হবে এর মধ্যে? এবং যথার্থ বাক্যের মধ্যে যে শর্তগুলো ছিল, যেগুলো থাকা আবশ্যক, সেটি 3টি ছিল, তাই তো? এটুকু তো শিওর। তো কোনগুলি হবে? এই আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি, তাই তো? তারপর বাক্যের যে অংশে কর্তা বর্তমান তাকে কি বলে? বিধেয়, উদ্দেশ্য, আসক্তি না আকাঙ্ক্ষা? বাক্যের যে অংশে কর্তা বর্তমান, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে অংশে কর্তা থাকে সেই অংশটাকে কি বলে? যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটা কি? সেটা উদ্দেশ্য, তাই তো? বাহ, এই তো তোমরা বলতে পারছো। এবং উদ্দেশ্য মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটাই তো কর্তা, এবং যে কর্তা থাকে সেটাই কি হবে? উদ্দেশ্য। ব্যাস। তারপর কর্তা সম্বন্ধে যা বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য, ক্রিয়া, বিধেয় নাকি সম্বন্ধ? কর্তার সম্বন্ধে যা বলা হয়, যে একটা বাক্যের দুটো অংশ, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। একটা হলো কর্তা, যার উদ্দেশ্যে বলা হয় সেটা হলো উদ্দেশ্য, আর কর্তার সম্বন্ধে যা বলা হয় সেটা কি? সেটা বিধেয়, তাই তো? তাহলে কি হবে? কর্তা সম্বন্ধে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। তারপর যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে? সম্বোধন, বিশেষণ, বিধেয় নাকি উদ্দেশ্য? যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা কি হবে? কার সম্বন্ধে বলা হয়? একটা বাক্যে কার সম্বন্ধে বলা হয়? কর্তার সম্বন্ধে বলা হয়, ঠিক? তো কর্তা কি? কি বলবো কর্তাকে? উদ্দেশ্য। হুম। তারপর গঠনগতভাবে বাক্যকে ভাগ করা যায় কয়টি ভাগে? 2টি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে না 6টি ভাগে? বলো। গঠনগত বাক্যের শ্রেণীবিভাগ কয়টি? 4টি, ঠিক? তাহলে গঠনগত বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। হুম। তারপর যে বাক্যে একাধিক গঠনগত শ্রেণী থাকে তাকে বলে জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? যে বাক্যে একাধিক গঠনগত শ্রেণী থাকে, অর্থাৎ গঠনগত যে ভাগ 4টি, সরল, জটিল, যৌগিক আর মিশ্র, তাই তো? তো এই 4টি বাক্যের মধ্যে কোন বাক্যের মধ্যে একাধিক গঠনগত শ্রেণী একটা বাক্যের মধ্যে থাকে? কোন বাক্যের মধ্যে থাকে? মনে করো। দেখো, জটিল মানে সরল, জটিল, যৌগিক আর মিশ্র, প্রত্যেকটা সংজ্ঞা মনে করো। হুম। সরল বাক্য কি হয়? একটা কর্তা থাকে, একটা অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক? জটিল বাক্য খণ্ড বাক্য থাকে এবং শব্দ জোড় থাকে, তাই তো? সেগুলো দিয়ে যুক্ত থাকে, যখন তখন যে সে ইত্যাদি।
তো এর মধ্যেও কি একাধিক গঠনগত শ্রেণী রয়েছে? না। যৌগিক বাক্য কি হয়? খণ্ড বাক্য থাকে এবং সংযোজক দ্বারা যুক্ত থাকে মাঝখানে। ঠিক? এর মধ্যেও কি কোনো গঠনগত শ্রেণী রয়েছে? না। তো মিশ্র বাক্য। মিশ্র বাক্য কাকে বলে? যে বাক্যের মধ্যে জটিল, যৌগিক, সরল এই তিনটি শ্রেণীই বিদ্যমান থাকে সেটাই হয় মিশ্র বাক্য। তাই তো মনে পড়েছে? তো যে বাক্যে একাধিক গঠনগত শ্রেণী থাকে তাকে কি বলা হয়? মিশ্র বাক্য। কারণ এর মধ্যে জটিল বাক্যও থাকে, যৌগিক বাক্যও থাকে, সরল বাক্যও থাকে। তাই না? তিনটির সংমিশ্রণে গঠিত হয়। তাই জন্য এটাকে বলা হবে মিশ্র বাক্য। তারপর বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ কয়টি? 7টি, 6টি, 5টি না 4টি? কতগুলি পড়েছিলাম আমরা বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ? 7টি। খুব ভালো। তারপর নির্দেশক বাক্যকে ভাগ করা যায় 3টি ভাগে, 4টি ভাগে, 2টি ভাগে না 5টি ভাগে? নির্দেশক বাক্য তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? মনে করো বাক্য কাকে বলে? প্রথমে এটা মনে করো যে যে বাক্যের মধ্যে বা যে বাক্য কোনো কিছু সম্পর্কে সাধারণভাবে বলা হয় সেটা নির্দেশক বাক্য। এবং সেই সাধারণভাবে যে কোনো কিছু বলার মধ্যে কয় ধরনের ভাব প্রকাশ পায়? 2 ধরনের ভাব প্রকাশ পায়, তাই তো? কি কি? একটা হ্যাঁ বাচক ভাব আর একটা না বাচক ভাব, তাই তো? তো সেই ভাবগত দিক থেকে নির্দেশক বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় তাহলে? খুব ভালো, 2টি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো সদর্থক নির্দেশক বাক্য অর্থাৎ হ্যাঁ বাচক নির্দেশক বাক্য, আর একটি হলো না বাচক নির্দেশক বাক্য অর্থাৎ নং অর্থক নির্দেশক বাক্য, তাই তো? তাহলে নির্দেশক বাক্যকে 2টি ভাগে ভাগ করা যায়। তারপর প্রশ্নবাচক বাক্যে যে চিহ্নটি থাকা একান্ত প্রয়োজন, পূর্ণচ্ছেদ, প্রশ্নসূচক চিহ্ন, পদচ্ছেদ কোনটি থাকে? প্রশ্নবাচক বাক্যের শেষে কোন ধরনের চিহ্ন থাকে? একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাই তো? অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন থাকে। ঠিক আছে? তারপর তো এবার দেখো 11 নম্বর প্রশ্ন। বাক্য মধ্যে সন্দেহের ভাব প্রকাশিত হলে তাকে বলে ক আবেগসূচক বাক্য, ক সন্দেহবাচক বাক্য, গ শর্ত সাপেক্ষ বাক্য। কোনটা হবে? কি বলা হচ্ছে? বাক্য মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে সন্দেহের ভাব প্রকাশ হলে এটা কোন বাক্য হয়? খুবই সহজ, বলো তোমরা। কোন বাক্যের মধ্যে সন্দেহের ভাব প্রকাশ হয়? এটা সংশয় ভাব থাকে, হয়তো, নয়তো, বা বুঝি, যে হয়তো সে আসবে, এরকম সন্দেহের ভাব প্রকাশ পায় কোন বাক্যে? সন্দেহবাচক বাক্যে। খুব ভালো। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো। যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে, যে জাতীয় বাক্য তা হলো ক সরল, খ যৌগিক, গ জটিল। বাক্যের গঠনটা আগে দেখো। যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে, এর মধ্যে কিছু লক্ষ্য করতে পারছো তোমরা? হুম, এই যখন আর এই তখন এটা যুক্ত রয়েছে, অর্থাৎ একটা শব্দ জোড় যুক্ত রয়েছে এই বাক্যের মধ্যে, তাই তো? তো কোন বাক্যের মধ্যে শব্দ জোড় যুক্ত থাকে? জটিল বাক্য। একদম ঠিক বলেছ। তারপর 13 নম্বর প্রশ্ন। বাবুটির স্বাস্থ্য গেলেও ছক 16 আনাই বজায় আছে, যে জাতীয় বাক্য তা হলো সরল, জটিল, যৌগিক। কোনটা হবে? কি বলা হচ্ছে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। তো দেখো এর গঠন দেখো কি রকম আছে। প্রথমে কি আছে? বাবুটির অর্থাৎ কর্তা। বাক্যে যার সম্বন্ধে বলা হচ্ছে, কার সম্বন্ধে বলা হচ্ছে? বাবুটির। তাহলে বাবুটি কি? কর্তা। অর্থাৎ এই বাক্যের মধ্যে একটা কর্তা আছে। ঠিক? স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। স্বাস্থ্য গেলেও, গেলেওটা কি? একটা ক্রিয়া। কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া, তাই তো? তো তারপর দেখো শখ 16 আনাই বজায় আছে। তো তোমরা কি বুঝতে পারছো এর মধ্যে থেকে? যে এই গেলেও অর্থাৎ এই যে অসমাপিকা ক্রিয়াটা খণ্ড বাক্যগুলোকে যুক্ত করে রেখেছে।
তাই না? আলাদা আলাদা কোনো খণ্ডবাক্য বলে সেরকম নেই। দেখো এই একটা অসমাপিকা ক্রিয়া এগুলোকে যুক্ত করে নিয়েছে। হুম, ফলে এটা কোন বাক্য তৈরি হচ্ছে? কোন বাক্যের নিয়ম এরকম ছিল? মনে করো তোমরা, যে কোন বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া অথবা একটা কর্তা এবং অসমাপিকা ক্রিয়া খণ্ডবাক্যগুলোকে যুক্ত করে রাখে? কোন বাক্য? সরল বাক্য। খুব ভালো। তারপর দেখো পরের প্রশ্ন, 14 নম্বর। সাঁতার জানলে ভয় কি? বাক্যটি হলো জটিল বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নবাচক বাক্য। কোনটা হবে? সাঁতার জানলে ভয় কি? কি করা হচ্ছে? একটা প্রশ্ন করা হচ্ছে, তাই তো? এবং শেষে দেখো একটা প্রশ্নসূচক চিহ্নও দেওয়া রয়েছে, তাই না? তো এটা তো খুবই সহজ, তোমরা ঝ্যাট করে বলে ফেলতে পারবে। তো কোন বাক্যে শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নসূচক চিহ্ন থাকে? প্রশ্নবাচক বাক্যে। তাহলে এটা হবে গ, প্রশ্নবাচক বাক্য। হুম, তারপর 15 নম্বর। সে ভালো লোক নয়। বাক্যটি হলো নির্দেশক বাক্য, খ আবেগসূচক বাক্য, গ অনুজ্ঞাসূচক বাক্য। কোনটা হবে? কি বলা হচ্ছে? সে ভালো লোক নয়। তো আগে বাক্যটা দেখো। তো কি হচ্ছে? এটা একটা সাধারণভাবে কারো একটা সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই তো? যে সে ভালো লোক নয়, তার সম্পর্কে বলা হচ্ছে সে ভালো লোক নয়। হুম, একটা বর্ণনা করা হচ্ছে, একটা বিবৃতি দেওয়া হচ্ছে। তো কোন বাক্যের ক্ষেত্রে সাধারণভাবে কোনো কিছু নির্দেশ করে বলা হয়? নির্দেশক বাক্যে। তাহলে এটা হবে ক, নির্দেশক বাক্য। হুম, তারপর 16 নম্বর। চলন্ত গাড়িতে উঠতে নেই। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। কোনটা হবে? দেখো এখানে অপশনটা আগে কি আছে দেখো, সরল, জটিল, যৌগিক, অর্থাৎ গঠনগত ভাব। তাহলে সেই রকম ভাবে বাক্যটা আমাদের আগে দেখতে হবে যে গঠনগত, এই বাক্যটি গঠনগত কিরকম রয়েছে, সেই অনুযায়ী আমরা বিচার করতে পারবো যে সেটা কোন বাক্য হবে। তো চলন্ত গাড়িতে উঠতে নেই। হুম, তো এখানে আছে সরল, জটিল আর যৌগিক। প্রথমে সরল দেখো, সরলে কি থাকে? একটা কর্তা, একটা সমাপিকা ক্রিয়া, বা একটা কর্তা আর অসমাপিকা ক্রিয়া খণ্ডবাক্যগুলোকে যুক্ত রাখে। সাধারণভাবে এটাই সরল বাক্য হয়, তাই তো? এবং তারপরে দেখো জটিল বাক্য। জটিল বাক্যের কি থাকে? সর্বপ্রথম যে শব্দ জোড় থাকে। সেরকম শব্দ জোড় কি এর মধ্যে রয়েছে? নেই। যেমন যে, সে, যখন তখন, যদি তবে, এরকম ধরনের কোনো শব্দ জোড় এখানে দেখতে পাচ্ছ কি তোমরা? না। যৌগিক বাক্য। যৌগিক বাক্যের নিয়ম কি? খণ্ডবাক্যগুলোকে মাঝখানে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাই তো? তো এর মধ্যে তোমরা কোনো রকম সংযোজক অব্যয় দেখতে পাচ্ছ? নেই। তাহলে এটা কি হবে? চলন্ত গাড়িতে উঠতে নেই। তাহলে এটা হয়ে যাবে একটা সরল বাক্য, তাই তো? এটা সাধারণভাবে বলা। হুম, তারপর দেখো 17 নম্বর প্রশ্ন। বাপও কাঁদে, মেয়েও কাঁদে। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। কোনটা হবে? বাপও কাঁদে, মেয়েও কাঁদে। হ্যাঁ, তো এখানে একটা ও রয়েছে। তো কি হবে? কোন বাক্যের মাঝখানে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে? যৌগিক বাক্য। তাহলে এটা কি হবে? গ, যৌগিক বাক্য। তারপর 18 নম্বর প্রশ্ন দেখো। সদা সত্য কথা বলবে। বাক্যটি হলো ক অনুজ্ঞাসূচক বাক্য, খ প্রার্থনা সূচক বাক্য, গ আবেগসূচক বাক্য, নাকি ঘ নির্দেশক বাক্য। কি হবে? সদা সত্য কথা বলবে। তো তোমরা নিজেদেরকে দিয়ে বিচার করো। যখন আমরা এই কথাটা অন্যজনকে বলবো, কি উদ্দেশ্য নিয়ে বলবো? যে সদা সত্য কথা বলবে। হুম, এবং আরো একটা জিনিস তোমাদের বলার, এখানে যেমন তোমাদেরকে দেখালাম যে অপশনগুলোর সব কিন্তু গঠনগত ভাগ, তাই এটা গঠনগত ভাবে আমাদের বাক্যটাকে বিচার করতে হবে। এবং
এখানে দেখো সব যে অপশন গুলো রয়েছে, 4টি অপশন দেওয়া আছে, এগুলো সব এই অনুজ্ঞা, প্রার্থনা, আবেগ, নির্দেশক, এগুলো সব অর্থগত ভাগ, তাই তো? তাই আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা অর্থগত দিক থেকে বিচার করতে হবে। হুম? তো কি হবে তাহলে? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা যদি এই কথাটা কাউকে বলি, কি উদ্দেশ্যে বলবো? সাধারণভাবে কোনো কিছুকে নির্দেশ করে বলবো, নাকি কাউকে উপদেশ দিয়ে বলবো, নাকি আদেশ করে বলবো, নাকি প্রার্থনার স্বরে বলবো? কিভাবে বলি আমরা? হুম? যে কাউকে উদ্দেশ্য করে বলা হয়, যে কাউকে উপদেশ দিয়ে বলা হয় যে সবসময় সত্যি কথা বলবে, এটা ভালো মানুষের লক্ষণ, তাই না? তো এটা কি হয়? মানুষকে উপদেশ দিয়ে বলা। তো আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের ভাব কিসের মধ্যে দিয়ে প্রকাশ পায়? অনুজ্ঞার মধ্যে দিয়ে প্রকাশ পায়। অর্থাৎ এই আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো অনুজ্ঞা ভাবে প্রকাশ পায়। অনুজ্ঞা ভাবে প্রকাশ পায় সেই বাক্যটিকে কি বাক্য বলা হয়? একদম ঠিক বলেছো, অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে কি হবে এটা? অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে? তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, সে কি ভয়ানক কাণ্ড। বাক্যটি হলো ক নির্দেশক বাক্য, খ সন্দেহবাচক বাক্য, গ আবেগসূচক বাক্য, ঘ শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে কি হবে? সেটাই আমাদের আগে প্রথম মাথায় আনতে হবে, যে বাক্যগুলো অর্থাৎ অপশন গুলো কি দেওয়া আছে, গঠনগত নাকি অর্থগত? তো অপশন গুলো কি আছে? অর্থগত ভাগ। অর্থাৎ এই যে বাক্যটি দেওয়া রয়েছে এটাকে আমাদের অর্থগত দিক থেকে বিচার করতে হবে, তাই না? তো সে কি ভয়ানক কাণ্ড, তো এরকম করে আমরা কখন বলি? যে অবাক হয়ে, বিস্মিত হয়ে বলি, তাই না? তো এরকমই অবাক হওয়া, বিস্মিত হওয়া, এগুলো কোন বাক্যের মধ্যে পড়ে? এগুলো কিসের মধ্যে পড়ে? মানুষের অনুভূতির কোন ভাগের মধ্যে পড়ে? কোন ভাব প্রকাশ পায়? আবেগ, তাই তো? এই আনন্দ, দুঃখ, বিস্মিত হওয়া, অবাক হওয়া, এগুলো কি হয়? আবেগের মধ্যে পড়ে। ঠিক? তো এইরকম ধরনের বাক্যকে তাহলে কোন বাক্য বলা হবে? আবেগসূচক বাক্য। তাহলে কি হবে এটা? গ আবেগসূচক বাক্য। ঠিক আছে? তারপর পরের দাগে, সে আসবে বলে মনে হয় না। বাক্যটি হলো ক হ্যাঁ বাচক বাক্য, খ সন্দেহবাচক বাক্য, গ প্রার্থনা সূচক বাক্য, ঘ আবেগসূচক বাক্য। কোনটা হবে? এখানেও তাই সবগুলো অর্থগত ভাগ দেওয়া রয়েছে, তাই তো? অপশনগুলো সব অর্থগত। তাই আমাদের যে বাক্যটি দেওয়া রয়েছে সেটা অর্থগত দিক থেকেই বিচার করতে হবে। তাহলে কি বলা হচ্ছে? যে আসবে বলে মনে হয় না। অর্থাৎ এখানে একটা কনফিউশন কাজ করছে, কোনো কনফিডেন্স নেই, শিওরিটি নেই। তো এরকম সন্দেহ রয়েছে, একটা সংশয় রয়েছে, সে আসবে কিনা ঠিক নেই, তাই বলা হচ্ছে সে আসবে বলে মনে হয় না। তো এরকম হলে কোন বাক্য হয়? কোন বাক্যের মধ্যে সন্দেহ কাজ করে? কোন বাক্য? সন্দেহবাচক বাক্য। একদমই সহজ। তারপর দেখো 21 দাগে, আপনার মতো বদলোক আমি দেখিনি। বাক্যটি হলো ক প্রশ্নবাচক বাক্য, নাকি খ নির্দেশক বাক্য, নাকি গ আবেগসূচক বাক্য, নাকি ঘ সন্দেহবাচক বাক্য? কি হবে? আপনার মতো বদলোক আমি দেখিনি, এটা কি করে বলা হচ্ছে? এটাও দেখো সব অপশন গুলো অর্থগত দিক থেকে রয়েছে, তাই বাক্যটা অর্থের দিক থেকে বিচার করতে হবে। তো এভাবে আমরা কখন বলি যে আপনার মতো বদলোক আমি দেখিনি? এর মধ্যে কি প্রকাশ পাচ্ছে আমাদের? যে একটা রাগ প্রকাশ পাচ্ছে, তাই না? রাগ, ক্ষোভ থেকে বলছি। ঠিক? তো এরকম রাগ, ক্রোধ, যাই হোক দুটোই একই। তো রাগ, আনন্দ, উচ্ছ্বাস, এগুলো কিসের মধ্যে দিয়ে প্রকাশ পায়? আবেগের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাহলে এটা কোন ধরনের বাক্য হবে? না, গ আবেগসূচক বাক্য। ঠিক? তারপর 22 নম্বর দেখো, যে পদটি প্রধান ও বিধেয় ক্রিয়ার সঙ্গে কর্তা হিসাবে যুক্ত সেটি ক বিধেয় পদ,
নাকি উদ্দেশ্য পদ, নাকি খণ্ডবাক্য? কি বলা হচ্ছে ভালো করে বোঝো। যে পদটি প্রধান, হুম, একটা বাক্যের কয়টি অংশ? দুটি। কি কি? একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, ঠিক? তো এখানে বলা হচ্ছে যে পদটি প্রধান, প্রধান থাকে কোন কোন পদ? কর্তা, ঠিক? যার উদ্দেশ্যেই বলা হচ্ছে, অর্থাৎ যার সম্পর্কেই বলা হচ্ছে। কার সম্পর্কে বলা হয়? কর্তার সম্পর্কে বলা হয়। এবং তো কর্তা থাকে কোথায়? বাক্যের কোন অংশে? উদ্দেশ্যে। এবং আরো একটা ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে যে বিধেয় ক্রিয়ার সঙ্গে কর্তা হিসেবে যুক্ত থাকে। বিধেয় থাকে যে অংশ, সেই বিধেয়ের যে ক্রিয়া তার কর্তা হিসেবে যুক্ত। তো বিধেয়ের কর্তা কে? বিধেয়ের যে ক্রিয়া থাকে, বিধেয় সেই কর্তাটা কে? ক্রিয়ার কর্তাটা কে? উদ্দেশ্যের কর্তা। সেই একই তো, তাই না? অর্থাৎ একটা বাক্যের যে দুটি অংশ, উদ্দেশ্য আর বিধেয়, তার মধ্যে যে প্রধান, যার উদ্দেশ্যেই বলা হচ্ছে, যে কর্তা, সেটা বাক্যের কোন অংশে থাকে? উদ্দেশ্য অংশে থাকে। তাই এটা কি হবে? বিধেয় পদ, নাকি উদ্দেশ্য পদ, নাকি খণ্ডবাক্য? কি হবে? উদ্দেশ্য পদ। অর্থাৎ যে পদটি প্রধান ও বিধেয় ক্রিয়ার সঙ্গে কর্তা হিসাবে যুক্ত থাকে সেটি হলো উদ্দেশ্য পদ। বুঝতে পেরেছো? তারপর তো তোমাদের এরকম ঘুরিয়ে ফিরিয়েও তো প্রশ্ন থাকতে পারে, তাই না? সেজন্যই এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, সমস্ত রকম প্রশ্ন নিয়ে আসা। হুম? তারপর 23 নম্বর দেখো, সমাপিকা ক্রিয়া অবস্থান করে উদ্দেশ্য অংশে, বিধেয় অংশে, বিশেষ্য খণ্ডে। সমাপিকা ক্রিয়া অবস্থান করে বাক্যের কোন অংশে? এখানে অংশ বলেছে। বাক্যের অংশ কয়টি? দুটি। কি কি? উদ্দেশ্য, বিধেয়, ঠিক? তো ক্রিয়া, সমাপিকা ক্রিয়া বাক্যের কোন অংশে থাকে? বিধেয় অংশে থাকে। উদ্দেশ্য অংশে তো কর্তা থাকে, ঠিক? তো কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলো তো বিধেয়। তো যা কিছু বলা হয় এর মধ্যেই তো ক্রিয়া থাকে, অর্থাৎ বিধেয় অংশেই ক্রিয়া অবস্থান করে। তাহলে এটা কি হবে? সমাপিকা ক্রিয়া অবস্থান করে খ, বিধেয় অংশে। ঠিক আছে? তারপর 24 নম্বর, খণ্ডবাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? যে খণ্ডবাক্য থাকে বাক্যের মধ্যে, সে খণ্ডবাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? একটি, দুটি, না তিনটি? বলো দেখি তোমরা। মনে আছে তো নিশ্চয়ই? তো খণ্ডবাক্য কয়টি হয়? একটা প্রধান আর একটা অপ্রধান, অর্থাৎ একটা স্বাধীন খণ্ডবাক্য, একটা অধীন খণ্ডবাক্য। তাহলে কয়টি হচ্ছে? খ, দুটি। ঠিক আছে? তারপর 25 নম্বর, যাকে নির্ভর করে সমাপিকা ক্রিয়াটি গড়ে ওঠে তাকে বলে ক, অধীন খণ্ডবাক্য, খ, স্বাধীন খণ্ডবাক্য, গ, বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য। কি বলা হচ্ছে? যাকে নির্ভর করে সমাপিকা ক্রিয়াটি গড়ে ওঠে। কার উপর নির্ভর করে সমাপিকা ক্রিয়া গড়ে ওঠে? একটা কি থাকে? প্রধান আর অপ্রধান, তাই তো? অর্থাৎ স্বাধীন খণ্ডবাক্য আর একটা অধীন খণ্ডবাক্য। হুম? তো প্রধান খণ্ডবাক্যটা কি থাকে? সেই প্রধান, হুম, তো তার উপরে নির্ভর করে যে ক্রিয়াটা গড়ে ওঠে সেটা কোন ক্রিয়া হবে তাহলে? অপ্রধান খণ্ড, ঠিক? তাহলে কোনটা হবে? আর অপ্রধান যেটা হলো প্রধান খণ্ডবাক্য, অর্থাৎ স্বাধীন খণ্ডবাক্য। তাহলে খ, অর্থাৎ স্বাধীন খণ্ডবাক্য। তো কি বলা হচ্ছে দেখো, যে যাকে নির্ভর করে সমাপিকা ক্রিয়া গড়ে ওঠে। তো সমাপিকা ক্রিয়া গড়ে ওঠে, এটা কোন অংশে যায়? বিধেয় অংশে যায়। তো প্রধান যে অংশটা থাকে, অর্থাৎ কর্তা, তাকে নির্ভর করেই তো সমাপিকা ক্রিয়াটা গড়ে ওঠে। অর্থাৎ উদ্দেশ্যটাকে নির্ভর করে বিধেয়ের সমাপিকা ক্রিয়া গড়ে ওঠে। এর প্রধান অংশ কোনটা হচ্ছে? উদ্দেশ্য অংশটা প্রধান, এবং বিধেয় অংশটা কি হয়ে যাচ্ছে? একটা অপ্রধান খণ্ড, তাই তো? তো সেই জন্য বলা হচ্ছে যে প্রধান খণ্ডবাক্যটাকে
মানে প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করেই অপ্রধান খণ্ডবাক্যটা তৈরি হচ্ছে বা অপ্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াটি গড়ে উঠছে। ঠিক আছে, তাই এটা হবে স্বাধীন খণ্ডবাক্য অর্থাৎ প্রধান খণ্ডবাক্য। ঠিক আছে, প্রধান খণ্ডবাক্য যা, স্বাধীন খণ্ডবাক্যও তাই, দুটো একই। ঠিক আছে, তারপর 26 নম্বর দেখো, প্রধান খণ্ডবাক্যের সঙ্গে কোন খণ্ডবাক্যগুলি যুক্ত থাকে? ক স্বাধীন খণ্ডবাক্য, খ অধীন খণ্ডবাক্য, গ বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য। কি হবে, কি বলা হচ্ছে? প্রধান খণ্ডবাক্যের সঙ্গে কোন খণ্ডবাক্যগুলি যুক্ত থাকে? তো এই যে দুটি অংশ, একটা উদ্দেশ্য একটা বিধেয়, সে অংশগুলোর মধ্যে যাও। তো একটা থাকে প্রধান, একটা থাকে অপ্রধান। তো এই যে এই আগের প্রশ্নটাই দেখো, যাকে নির্ভর করে সমাপিকা ক্রিয়া গড়ে ওঠে, অর্থাৎ প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে অপ্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়া গড়ে উঠছে। ঠিক, তাহলে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে কোন খণ্ডবাক্যগুলি যুক্ত থাকে? অপ্রধান খণ্ডবাক্য যুক্ত থাকে। ঠিক, যে এই প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করেই বাকি খণ্ডবাক্য তৈরি হচ্ছে বা যুক্ত হচ্ছে, তাই কি হবে এটা? অপ্রধান খণ্ডবাক্য। এবং এখানে দেখো অপ্রধান খণ্ডবাক্য বলে নেই, কি আছে? স্বাধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য আর বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য। তো স্বাধীন খণ্ডবাক্য মানে হলো প্রধান খণ্ডবাক্য, আর অধীন খণ্ডবাক্য মানে হলো অপ্রধান খণ্ডবাক্য। তাহলে কি হবে এখানে? যে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এই অধীন খণ্ডবাক্যগুলি যুক্ত থাকে। ঠিক আছে, তারপর 27 নম্বর কি বলা হচ্ছে? অধীন খণ্ডবাক্যকে দুটি ভাগে ভাগ করা যায়। যে অধীন খণ্ডবাক্যটি রয়েছে অর্থাৎ অপ্রধান খণ্ডবাক্য রয়েছে, সেটাকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। অধীন খণ্ডবাক্যকে অর্থাৎ অপ্রধান খণ্ডবাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। কি কি বলো তো দেখি? একটা বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, একটা বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য, আর একটা ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। তাই তো? তাহলে অধীন খণ্ডবাক্যকে 3টি ভাগে ভাগ করা যায়। তারপর যে খণ্ডবাক্য বাক্যে একটি বিশেষ্যবাচক পদের মতো ব্যবহার হয় সেটি বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, নাকি খ বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য, নাকি গ ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য? কি বলা হচ্ছে ভালো করে দেখো, যে খণ্ডবাক্য বাক্যে একটি বিশেষ্যবাচক পদের মতো ব্যবহার হয়, বিশেষ্যবাচক পদের মতো ব্যবহার হয় যেহেতু, তাহলে কোনটা আছে এখানে বিশেষ্যের মতো নাম? দেখো, এটা বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ স্থানীয়। তাহলে ক বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য। বিশেষ্য রয়েছে যেহেতু, বিশেষ্যবাচক পদের মতো ব্যবহার হচ্ছে বাক্যে, তাই এটা হবে। তারপর 29, বাক্যে যে খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যের বিশেষণ হিসাবে কাজ করে তাকে কি বলা হবে? ক বিশেষণ স্থানীয়, ক বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, নাকি খ বিশেষণ স্থানীয়, নাকি ক্রিয়া বিশেষণ স্থানীয়? কি বলা হবে? কি বলছে এখানে? খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যের বিশেষণ হিসাবে কাজ করে। এখানে দেখো বিশেষ্যবাচক পদের মতো ব্যবহার হয়েছে, তাই বিশেষ্য স্থানীয় হয়েছে। এখানে বিশেষণ হিসাবে কাজ করে, তাহলে কোনটা হবে? একদমই ইজি, যে খ বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। ঠিক আছে, তারপর বাক্যে যে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করে সেটা কি? এটাও কি রকম? কি হবে? বিশেষ্য নাকি বিশেষণ নাকি ক্রিয়া? মানে ক্রিয়া বিশেষণ। কি হবে? যে খণ্ডবাক্যের ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করে, তাহলে কি হবে? এই গ ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। তারপর শেষ, খণ্ডবাক্য ব্যবহৃত হয় জটিল বাক্যে, যৌগিক বাক্যে, নাকি গ জটিল ও যৌগিক বাক্যে? বলো দেখি তোমরা, কি মনে আছে? খণ্ডবাক্য কোন বাক্যে ব্যবহৃত হয়? মনে করো, শুধু কি জটিল বাক্যে ব্যবহৃত হয়? না, আরো একটি বাক্যে ব্যবহৃত হয়। কি বাক্যে? যৌগিক বাক্যে। তাই এর উত্তর এই দুটিই হবে, অর্থাৎ গ জটিল ও যৌগিক বাক্যে ব্যবহৃত হয় খণ্ডবাক্য। ঠিক আছে?
ওগুলো গেল এমসিকিউ টাইপ প্রশ্ন। এবার আসি এসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। হুম? এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, আহ বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে, মিশ্র বাক্য কাকে বলে, এই যে যা যা প্রশ্ন করা হয়েছে এগুলো সবগুলোই পড়ানোর মধ্যে আলোচনা করা হয়েছে, এবং আমি জানি এগুলো তোমরা সহজেই লিখে ফেলতে পারবে। ঠিক, এগুলো নিয়ে আর আলোচনা করার কোনো মানে হয় না। তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা করো। এই 34টি প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, সবগুলোই সহজ। তোমরা করে পরের ক্লাসে আমাকে অবশ্যই দেখিও, ঠিক আছে? এই এরপর আসি বাক্য পরিবর্তন নিয়ে। ঠিক আছে, বাক্যের রূপান্তর, যেটা বলতে পারো আসল। তো চলো এটাই দেখা যাক। তো কি বলছে প্রথমে দেখো, তোমরা বাক্য রূপান্তরের যা সমস্ত নিয়মাবলী ছিল, দুটো ভাগ, যে একটা গঠনগত একটা অর্থগত, সব ভাগেরই নিয়ম আলাদা আলাদা। মানে গঠনগত বাক্যগুলির নিয়ম অন্যরকম, অর্থগত বাক্যের নিয়মগুলি অন্যরকম, সবগুলোই তোমরা শিখেছো। তো এখানে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, ঠিক আছে? এবং দেখো পাশে সেগুলো দেওয়া রয়েছে যে কোন বাক্যে রূপান্তর করতে হবে, সেই বাক্যগুলিতে তোমাদেরকে রূপান্তর করতে হবে এখানে নির্দেশ মতো, ঠিক আছে? তো দেখো, সেই যে সমস্ত নিয়মগুলি পড়া হয়েছে তোমরা শিখেছো, সেগুলো মাথায় রেখেই এগুলো দেখো। তো প্রথমে দেখো, এখন বাজারে আম পাওয়া যায়, এটা নাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো এখানে কি এটা হ্যাঁবাচক বাক্যে রয়েছে। হুম, তো এটাকে যখন রূপান্তর করবে নাবাচক বাক্যে, তখন সেই দুটো জিনিস মাথায় রাখবে। ভাষার রীতি যেন অপরিবর্তিত থাকে, যেগুলো আমি আগের ক্লাসে পই পই করে বলেছি তোমাদের, সেগুলোই মনে রেখেই এগুলো রূপান্তর করো। দুই, যেটা হলো বাক্যের অর্থের যেন পরিবর্তন না হয়, বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। আর নির্দেশ মতো এই নাবাচক বাক্যের গঠন মতো সেই বাক্যটা যেন রূপান্তর করা হয়, ঠিক আছে? তারপরে আকাশে এখন মেঘ নেই, এখানে কি একটা নাবাচক আছে, অর্থাৎ এটা নঙর্থক বা নাবাচক বাক্য আছে, সেটাকে হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো এখানেও তাই, বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করতে হবে। ঠিক, গরিবরা এসব পায় না, না, অর্থাৎ এটাও নাবাচক আছে, সেটাকে সদর্থক বাক্য। সদর্থক কি? অস্তর্থক, সদর্থক, হ্যাঁবাচক, এই তিনটে একই জিনিস। আর নঙর্থক, নস্তর্থক আর নাবাচক এগুলো একই জিনিস। তো যেহেতু এখানে সদর্থক বাক্য রয়েছে, তার মানে কি হবে, হ্যাঁবাচক বাক্যেই রূপান্তর করতে হবে, ঠিক আছে? এটাও তাই, যে বাক্যের অর্থের পরিবর্তন না করে সদর্থক বাক্যে রূপান্তর করবে, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে। তারপর আমার কথা বাদ দিন, এটা সদর্থক রয়েছে, এটাকে নঙর্থক করতে হবে, অর্থাৎ হ্যাঁবাচক রয়েছে, এটাকে নাবাচক করতে হবে। জন্মভূমিতে সবার সমান অধিকার, একটা নির্দেশক বাক্য রয়েছে, যেটাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে। প্রশ্নবাচক বাক্যের নিয়ম কি? যে যে বাক্যটা প্রশ্ন করে বোঝানো হবে, ঠিক আছে, যে বাক্যটা দেখে মনে হবে যে প্রশ্ন করে বলা হচ্ছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেরকম ভাবেই গঠন করবে, মানে রূপান্তর করবে। তারপর 6 দাগ, তুমি গেলে আমি যাব, এটা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তো জটিল বাক্যের নিয়ম কি? তা সাপেক্ষ শব্দ জোর যুক্ত করতে হবে। হুম, যে যদি তুমি যাও তাহলে আমি যাব, এরকম যদি, তবে, বা যদি তাহলে, যখন তখন, যে সে, এইরকম ধরনের শব্দ জোর যুক্ত করে এই বাক্যটিকে রূপান্তর করতে হবে। এবং সেই সমস্ত শব্দ জোড়ই দিও যেগুলো এই বাক্যটির সঙ্গে মানানসই হবে, সামঞ্জস্যতা লাভ করবে, সেই রকম ধরনের শব্দজোড় এখানে যুক্ত করবে, ঠিক আছে? এবং ভাষার রীতি যেন একদমই না পরিবর্তন হয়, অর্থাৎ সাধু ভাষায় থাকলে সাধু ভাষায় লিখবে, চলিত ভাষায় থাকলে চলিত ভাষাতেই লিখবে, রূপান্তর করবে। তারপর কখন মরণ আসে কে বা জানে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, যেটা প্রশ্নবাচক রয়েছে সেটাকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হবে।
কি করতে হবে? এখানে তোমাদের করণীয় কি? যে প্রশ্নবাচক বাক্যের আকারে রয়েছে, তাই এই প্রশ্নবোধক চিহ্নটাও তুলে দিতে হবে এবং একটা বিবৃতিমূলক একটা বাক্যে রূপান্তর করতে হবে। যে কিছু একটা নির্দেশ করে বলা হবে সেরকম একটা বাক্য ভেবে লিখতে হবে। পাখিরা বাসায় ফিরেছে একটা নির্দেশক বাক্যে রয়েছে, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। একই রকম জটিল বাক্যের নিয়ম মতো শব্দজোড় বসিয়ে এটাকে জটিল বাক্যে রূপান্তর করবে। তারপর কাল জ্বর হয়েছিল তাই আসতে পারিনি, তো এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। তো এই মাঝখানে একটা তাই রয়েছে, তো কি করতে হবে? সেগুলো তুলে দিয়ে একটা সাধারণ সরল বাক্যে রূপান্তর করতে হবে। নেচে নেচে যাচ্ছ কোথায়, এবং এখানে একটা শেষে প্রশ্নবোধক রয়েছে, সেটাকে নির্দেশকে রূপান্তর করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন তুলে দেবে, দিয়ে নির্দেশক বাক্যে রূপান্তর করবে। যখন দিল্লি যাবে তখন একবার দেখা করে যেও। যখন তখন অর্থাৎ শব্দজোড় যুক্ত আছে, শব্দজোড় মানে এটা জটিল বাক্যে রয়েছে, সেটাকে সরল বাক্যে আনতে হবে। তো সেখানে তোমাদের করণীয় কি? এই শব্দজোড় গুলোকে তুলে ফেলতে হবে, দিয়ে একটা সাধারণভাবে একটা কর্তা, একটা সমাপিকা ক্রিয়া বা একটা কর্তা আর খণ্ডবাক্যগুলোকে একটা অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত থাকবে এইরকম একটা বাক্য তৈরি করতে হবে। এদিকে তোমায় আসতে বলছি, এদিকে তোমায় আসতে বলছি। তো আমি তো উত্তরটাই বলে দিলাম যে অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করতে হবে। তো এটাকে সাধারণভাবে আছে এদিকে তোমায় আসতে বলছি, সেটাকে অনুজ্ঞায় বা আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের অনুজ্ঞা ভাব প্রকাশ করে এরকম একটা বাক্য রূপান্তর করতে হবে। পরীক্ষা তো আছে, পড়াশোনায় মন দাও। এবং মাঝখানে দেখো একটা কমা রয়েছে, অর্থাৎ এটা একটা খণ্ড বাক্য। ঠিক, খণ্ড বাক্য কোন কোন বাক্যে থাকে? জটিল আর যৌগিক। তো এখানে যখন তখন যদি তবে কোনো শব্দজোড় যুক্ত নেই, তাহলে এটা কি? যৌগিক বাক্য। ঠিক, তো এই যৌগিক বাক্যটাকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হবে। অর্থাৎ এরকম এই দুটো খণ্ড বাক্য থাকা যাবে না, সাধারণভাবে কিছু নির্দেশ করে বলা হবে সেরকম একটা বাক্য তৈরি করতে হবে। অন্ধকার ঘন হয়ে এলে নক্ষত্রগুলো পরিষ্কার দেখা যায়, একটা নির্দেশক বাক্যে রয়েছে, সাধারণভাবে কিছু একটা বর্ণনা রয়েছে, বিবৃতি রয়েছে, সেটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্যের নিয়ম কি? একটা সংযোজক অব্যয় যুক্ত থাকে। ঠিক, তো এই বাক্যটির সঙ্গে যাবে সেরকম মানানসই একটা সংযোজক অব্যয় যুক্ত করে এই বাক্যটি রূপান্তর করবে। কেমন? তারপর তোমার এখন চলে যাওয়া উচিত, একটা নির্দেশক বাক্যে রয়েছে, সেটাকে অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করতে হবে। অর্থাৎ অনুজ্ঞা, অনুজ্ঞার মধ্যে অনুজ্ঞা ভাব, কোন কোনগুলো অনুজ্ঞা ভাবের মধ্যে পড়ে সেটা আগে মাথায় আনবে। কি? আদেশ, উপদেশ, অনুরোধ, আহ্বান, এগুলো অনুজ্ঞা ভাবের মধ্যে পড়ে। তো এই বাক্যটাকে সেরকম মানানসই একটা যেটা যায়, আদেশের স্বরে বললে যাবে নাকি উপদেশের স্বরে বললে যাবে নাকি অনুরোধের স্বরে বললে যাবে, সেরকমটা মানানসই ভাবে তোমরা অবশ্যই ভেবে দেখবে, দেখে সেরকম একটা বাক্যে রূপান্তর করবে। তারপর ঠাকুর যেন তার ভালো করে, ওটা সাধারণভাবে বলা আছে, সেটাকে প্রার্থনা সূচক বাক্যে বলতে হবে, যে প্রার্থনার আকারে বলতে হবে, যেটা দেখে যেন বোঝা যায় যে আমি প্রার্থনা করে বলছি, বা এটা আমার ইচ্ছা, চাহিদা বোঝাচ্ছি আমি নিজে, সেরকমটা যেন বোঝায়। অন্য পারের চিহ্ন দেখা যাচ্ছে না, যে এক পার থেকে অন্য পারের চিহ্ন দেখা যাচ্ছে না, সেটাকে প্রশ্নসূচক বাক্যে আনতে হবে। তো এটা এটা না বাচক অর্থাৎ নির্দেশক বা নঙর্থক নির্দেশক বাক্যে রয়েছে, সেটাকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করতে হবে। প্রশ্নসূচক বাক্যের নিয়ম কি? যে বাক্যটা প্রশ্ন করা বোঝাচ্ছে। ঠিক, এছাড়া এর মধ্যে প্রশ্নসূচক মূলক যে সমস্ত শব্দ যুক্ত থাকে, পজাতীয় প্রশ্নমূলক শব্দ অর্থাৎ কি, কোথায়, কেন, কবে ইত্যাদি, এই ধরনের প্রশ্নও যুক্ত করতে পারো, মানে সেরকম শব্দ যুক্ত করতে পারো, কিংবা সেরকম শব্দযুক্ত না করেও তো প্রশ্নবাচক বাক্য তৈরি করা যায়, সেরকমটা ভেবে তোমরা লেখো। এবং শেষে
অবশ্যই যেটা প্রয়োজন প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে, শেষে একটা প্রশ্নসূচক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? তারপর সত্যেনের ছেলেকে দেখে আনন্দ হলো, আবেগসূচক বাক্যে রূপান্তর করতে হবে। তো সত্যেনের ছেলেকে দেখে আনন্দ হলো একটা নির্দেশক বাক্যে রয়েছে, সেটাকে আবেগসূচক বাক্যে আনতে হবে। আবেগ, মানুষের কোন কোন অনুভূতি আবেগের মধ্যে থাকে বলো? যে আনন্দ, দুঃখ, বা উচ্ছ্বাস, বিস্মিত হওয়া, বিস্ময়, এই সমস্তগুলো আবেগ ভাবের মধ্যেই পড়ে। তো এরকম আবেগ যে বাক্যের মধ্যে দিয়ে প্রকাশিত হবে সেটাই আবেগসূচক বাক্য। তো দেখো এখানে বলেই দিচ্ছে যে আনন্দ হলো, তো সেরকম আনন্দযুক্ত কোনো একটা বাক্য আবেগসূচক বাক্যে সেভাবে রূপান্তর করে লিখবে। এবং আবেগসূচক বাক্যের যে প্রধান যে জিনিসটি, যেমন জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে প্রশ্নসূচক চিহ্ন, আবেগসূচক বাক্যের ক্ষেত্রে তেমন আবেগসূচক বা বিস্ময়সূচক চিহ্ন দেওয়াটাও জরুরি। ঠিক আছে? তারপর দেখো 19 নম্বর, কাকা এই কাজটার নাম জানতে চায়। তো একটা আম, সাধারণভাবে নির্দেশ করে বলা আছে, সেটাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে। প্রশ্ন করে, জিজ্ঞাসা করে বলা হবে, এরকম একটা যেন মিন হয় বাক্যটার মধ্যে দিয়ে, এবং শেষে একটা প্রশ্নসূচক চিহ্ন দিয়ে দেবে। তারপর সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে, এটাকে মিশ্র বাক্যে রূপান্তর করতে হবে। এটা একটা সদর্থক নির্দেশক বাক্যে রয়েছে, যেটাকে মিশ্র বাক্যে রূপান্তর করতে হবে। মিশ্র বাক্যের নিয়ম তোমাদের মনে আছে নিশ্চয়ই। কি মিশ্র বাক্য কাকে বলে? না, যে বাক্যের মধ্যে সরল, জটিল, যৌগিক এই সব ধরনের বাক্যের সংমিশ্রণ থাকে সেটাই মিশ্র বাক্য। তো এই যে বাক্যটি একটা সহজ সরল ভাবে একটা নির্দেশক বাক্যে রয়েছে, সেটাকে একদম সব রকম বাক্য থাকবে বা সব রকম বাক্যের আভাস থাকবে, সেরকম একটা খিচুড়ি মতো করে একটা বাক্য তৈরি করে দেবে। ঠিক আছে? অর্থাৎ যে বাক্যটা তৈরি করবে তার মধ্যে যেন জটিল বাক্যেরও কিছু অংশ থাকে, অর্থাৎ জটিল বাক্যের যে শব্দজোড় যেগুলি প্রধান, সেরকম শব্দজোড় যেন যুক্ত থাকে, কিংবা যৌগিক বাক্যের যে প্রধান যেটা সংযোজক অব্যয়, সেটাও যেন যুক্ত থাকে। ঠিক আছে? এইরকম মিলিয়ে মিশিয়ে একটা বড় করে একটা বাক্য তৈরি করে দেবে। ঠিক আছে? তারপর আমি বসিয়া আছি এবং তাহার উভয়ত তুষারবাহিত প্রস্তর খণ্ডরাশিকৃত রহিয়াছে। ঠিক আছে? এখানে এবং রয়েছে, তো অর্থাৎ এটা যৌগিকে রয়েছে, সেটাকে জটিল বাক্যে করতে হবে। অর্থাৎ এই বাক্যটির সঙ্গে মিলিয়ে জটিল বাক্যের ব্যবহৃত যে শব্দজোড় ব্যবহৃত হয় সেরকম শব্দজোড় দিয়ে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। এবং আরো একটি কথা, এই বাক্যটি সাধু ভাষায় রয়েছে যেরকম, সেরকম তোমাদের রূপান্তরের পরে, অর্থাৎ এটাকে যখন জটিল বাক্যে রূপান্তর করবে, ভাষার এই রীতি অর্থাৎ সাধু ভাষাতেই যেন থাকে, সেটার যেন কোনো রকম পরিবর্তন না হয়। ঠিক আছে? তারপর 22 নম্বর দেখো, রাত্রি যখন 11টা তখন বৃষ্টি নামলো। এখানে কি আছে? যখন, তখন, অর্থাৎ জটিল বাক্যের এই শব্দজোড়গুলি যুক্ত রয়েছে, অর্থাৎ এটা জটিল বাক্যে রয়েছে, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। কি করতে হবে? যেগুলো করণীয়, এই যখন তখন এই জটিলের যে শব্দজোড় সেগুলো তুলে ফেলে একটা সরল বাক্যে তৈরি করতে হবে। ঠিক আছে? তারপর যদি অভয় দেন তবে একটা কথা বলতে পারি। এখানেও দেখো যদি, তবে এই ধরনের শব্দজোড় যুক্ত রয়েছে, সেটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। এখানে কি করণীয় তোমাদের? এই যদি, তবে, এই যে শব্দজোড় এগুলোকে তুলে যৌগিক বাক্যের নিয়মানুযায়ী একটা সংযোজক অব্যয় যুক্ত করে একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? তারপর তুমিও চলো আমিও যাই, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এখানে দেখো একটা মিশ্র বাক্যে রয়েছে, তুমিও চলো, কমা, আমিও যাই, কতগুলো খণ্ড বাক্য রয়েছে, তাহলে রয়েছে, যদি, এখানে উহ্য রয়েছে, এরকম একটা মিশ্র বাক্য তৈরি হয়েছে। ঠিক, সেটাকে সরল বাক্যে আনতে হবে।
সিম্পলি একটা সরল বাক্যে আনবে, যেখানে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। কিংবা যেহেতু এটা একটা বড় বাক্য, তাই হয়তো একটা সমাপিকা ক্রিয়াতে হবে না, একটা কর্তা থাকবে এবং একটা অসমাপিকা ক্রিয়া যেটা খন্ড বাক্যগুলোকে একসাথে যুক্ত করতে পারবে। এরকম একটা অসমাপিকা ক্রিয়া যুক্ত করো, দিয়ে এটা একটা সরল বাক্য তৈরি করো। হুম। তারপর এটা গুন্ডামি করার জায়গা নয়। হুম। এটাকে সন্দেহবাচক বাক্যে রূপান্তর করতে হবে। সন্দেহবাচক যে বাক্যের মধ্যে সংশয়, সন্দেহবোধ কাজ করে, সেটা সন্দেহবাচক বাক্য। এবং সন্দেহবাচক বাক্যে যে সংশয়াত্মক যে শব্দগুলো যুক্ত হয়, সেরকম সংশয়াত্মক বাক্য শব্দ এখানে যুক্ত করতে পারো, করে সন্দেহবাচক বাক্যে রূপান্তর করবে। ঠিক আছে? তো সবগুলো আমি বলে দিয়েছি। এবার আশা করছি এগুলো তোমাদের রূপান্তর করতে আরো সহজ হবে এবং সহজেই তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে? এবং এগুলো করে করে আমাকে অবশ্যই দেখিও। হুম। তো আশা করছি এই বাক্য সম্পর্কিত যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো, এগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদের বুঝতেও কোনো অসুবিধে নেই। এবং আরো একবার আমি বলছি, যদিও বা অসুবিধা হয়ে থাকে, তাও আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে? এবং এই যে কাজগুলো দেওয়া হলো, সেগুলোও তোমরা অবশ্যই বাড়িতে করো। ঠিক আছে? তো এখানে ক্লাস শেষ করছি এবং দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।